হালকা স্যাঁতস্যাঁতে জায়গায় যদি বেশ কিছুদিন থাকে র্যাশেস বেরোতে পারে। লক্ষ্য রাখতে হবে বুলডগ যেন রিভার্স স্নিজ করছে কিনা। যদি রিভার্স স্নিজ করছে তো সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাপটা যেহেতু নোজের উপর একটা প্রেশার দেয়, অন্যান্য কুকুরের শোতে যেরমভাবে চেকিং হয় বুলডগের ঠিক তার উল্টোটাই হয়। মানে ধরুন চেরি আইস বেরোনোর 12 ঘন্টার মধ্যে যদি সে চেরি আইস পোর্শন মাসাজ স্টার্ট করে অ্যাটলিস্ট ফর 10 to 20 days, বুলডগের বাচ্চা যেহেতু নাকটা অনেক পাঞ্চ থাকে, তাদের দুধ খাওয়াতে প্রবলেম, কারণ দুধ খেতে গেলে নাকটা গিয়ে আটকে যায়, ব্রিদিং এ ইস্যু হয়। যদি একদম পিওর নিতে হয় তাহলে মোটামুটি 70-80-র ওপরেই আপনি আশা করুন, যেটা আগে 1-এর ওপরে ছিল। হয় পাপিটার পেপার নেই আর নাহলে পেপার আছে, এই দুটোর মাঝখানে কিছু হতে পারে না। আমি সুজিত দাস, আমার ক্যানেলের নাম হচ্ছে কুহুস ক্যানেল। আমরা লোকেটেড আছি গড়িয়াতে, গড়িয়া ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। এটা ফরতাবাদ বলে লোকেশন। আমরা বেসিক্যালি ফ্রেঞ্চ ম্যাস্টিফ আর ইংলিশ বুলডগ নিয়ে ব্রিডিং করি। বুলডগ আমরা ব্রিডিং করছি গত 4-5 বছরের উপর। তো দাদা, আমি এখানে আপনাকে ডেফিনেটলি আমরা তো আজকে বুলডগ নিয়ে যখন ভিডিওটা করছি, বুলডগ সম্পর্কে যদি একটুখানি বলেন। আমি আবারও বলছি, আমরা আগেও ভিডিও করেছি, আগের ভিডিওটা আপনার সাথে যেটা ফ্রেঞ্চ ম্যাস্টিফ নিয়ে। তো অ্যাপার্ট ফ্রম দিস, যে আপনার অভিজ্ঞতা বা আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু যদি প্রস অ্যান্ড কনস বলেন, যেটা অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্সদেরকে হেল্প করবে ডিসাইড করতে তারা এগোবে বা তারা অ্যাজ আ ব্রিড সিলেক্ট করবে কি করবে। বুলডগের যেটা হয়, বুলডগ খুব হাই এনার্জেটিক ডগ। এদের লাইফ স্প্যানটা 8 থেকে 12-এর ভেতরেই হয়। প্রথম 2-2.5 বছর দুর্দান্ত লাফালাফি করে, ওটা 3-3.5 বছর অবধিও যায়। তারপর আস্তে আস্তে লেথার্জি একটু হয়ে যায়, অ্যাকর্ডিং টু দ্য এজ। তবে বুলডগের যেটা আপনাকে ফার্স্টেই প্রিপেয়ার্ড থাকতে হবে যে একটুখানি ওকে দৌড়াদৌড়ির জায়গা দিতে হবে, মাস্ট, যেন জায়গাটা আপনার স্যাঁতস্যাঁতে না হয়, কারণ এদের একটু স্কিন খুব সেন্সিটিভ হয়। হালকা স্যাঁতস্যাঁতে জায়গায় যদি বেশ কিছুদিন থাকে র্যাশেস বেরোতে পারে, আর ঠান্ডা লাগার চান্সেসও আছে, কারণ বুলডগের একটা লাংসের এবং হার্টের প্রোটেকশন অল টাইম দরকার। দেখুন, এটা কিন্তু আমি কোনো ব্রিডের ফল্ট বলবো না, সমস্ত ব্রিডের কিছু না কিছু হেলথ ইস্যু থাকে, যেটা মানুষেরও আছে। একদম একদম। তো সেই হিসাবে বুলডগের হচ্ছে আপনাকে লাংস পন ডিজিজ যেগুলো আছে আর হার্ট পন ডিজিজ যেগুলো আছে তার থেকে বেঁচে থাকতে হবে, যাতে বুলডগের ঠান্ডা না লাগে এবং বুলডগ যেন রেড মিট থেকে যতটা অ্যাভয়েড করে, হার্টটা যাতে ঠিক থাকে। লক্ষ্য রাখতে হবে বুলডগ যেন রিভার্স স্নিজ করছে কিনা। যদি রিভার্স স্নিজ করছে তো সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তাদের পরামর্শ নিতে হবে যে কি মেডিকেশন স্টার্ট করতে হবে। হুটহাট করে আপনার ইচ্ছা হলো যে আপনি চান করিয়ে দিলেন বা বৃষ্টিতে ভিজিয়ে দিলেন বা এসি খুব ঠান্ডা করে দিয়ে ওকে ঠান্ডাতে আরাম দিচ্ছেন বা মেঝেতে শুতে দিচ্ছেন, ফলে একটু কষ্ট কম বেশি হলে তখন আপনি এসি চালালেন, যেটা আমাদেরও খুব গরম হলে হয়। আদারওয়াইজ নর্মাল টেম্পারেচারে ওরা থাকতে পারবে। আর রিভার্স স্নিজটা একটু নোটিস করতে হবে, যদি রিভার্স স্নিজ করছে বা অনেক বেশি কাফিং করছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শটা দরকার। আদারওয়াইজ বুলডগ ইজ এ ভেরি ভেরি অ্যাক্টিভ ডগ। আপনার ঘরে থাকলে মানে আপনার টাইম পাসের জন্য আর কিছু লাগবে না, ও ছাড়া থাকলেই হবে। ওভারঅল কস্ট অফ মেনটেনেন্সও অনেক কম বুলডগের, যেহেতু স্মল ব্রিড এবং খাওয়াটা কম। খাওয়াটা নিশ্চয়ই বুলডগের কম, কিন্তু বুলডগের যদি আপনি খেয়াল রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার মেডিকেশন কস্টটা বেশি। রিঙ্কেলস গুলো ক্লিন রাখা তো খুব ইম্পর্টেন্ট। সপ্তাহে একবার অন্তত আপনাকে রিঙ্কেলসটা ক্লিন করতে হবে। এখন মোটামুটি বুলডগ আপনি দেখবেন মার্কেটে অনেকের এই ওভারল্যাপটা অনেক বেশি ফ্ল্যাপ করা আছে আর অনেকের একটু কম আছে। ক্লায়েন্টরা ফ্ল্যাপের দিকে বেশি দৌড়ায়। একদম। হ্যাঁ, তো ফ্ল্যাপের দিকে যারা যায় তাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হয়, এবং এই ফ্ল্যাপটা যেহেতু নোজের উপরে একটা প্রেশার দেয়, ফলে তাদের ওই ঘরঘরানি আওয়াজটা অনেক বেশি হয়। ক্যালকাটাতে এখন এটা হয়েছে কিনা আমি জানি না, তবে নর্থ সাইডে, পাঞ্জাব বা দিল্লি ওই সাইডে, হরিয়ানা ওই সাইডে ওরা ওটাকে ওটি করেও ছোট করে দিচ্ছে, ওটি করে ওটা ছোট করে দেয়। তবে শোতে দুটোই অ্যালাউ আছে। শোতে যদি আপনার কুকুরের অ্যাঙ্গুলেশন স্ট্রাকচার সব ঠিক থাকে, পারফেক্টলি ওকে থাকে, হেড স্ট্রাকচার যদি ঠিক থাকে, হেড স্ট্রাকচার কিন্তু বুলডগের খুব ইম্পর্টেন্ট। অন্যান্য কুকুরের শোতে যেরম ভাবে চেকিং হয় বুলডগের ঠিক তার উল্টোটাই হয়। মানে ধরুন আপনার একটা কুকুর যদি মাঠে ঘুরছে এবং সে যদি কোমরটা ডান দিক বাঁ দিক করতে করতে হাঁটছে, দ্যাট ইজ রিজেক্টেড ফর ল্যাব, গোল্ডেন রিট্রিভার। কিন্তু বুলডগের ওটা না হলে হবে না, বুলডগের ওটাই সৌন্দর্য। আচ্ছা, বুলডগের আপনি যখন নর্মাল কুকুর আপনি দেখাবেন শোতে, ওরা সাইড থেকে শো করে, কিন্তু বুলডগকে আপনাকে স্ট্রেট করে দেখাতে হবে, জাস্ট সামনে থেকে দেখবে বুলডগকে। আচ্ছা, তো দিস আর দ্য ডিফারেন্স। আপনি বুলডগকে শোতে না বলে কখনো সাইড থেকে স্ট্যাগিং করবেন না, আপনি জাজের সামনে স্ট্রেট করে স্ট্যাগিং করবেন, জাস্ট সামনে থেকে দেখবে। এবার তারপরে উনি সাইডে এসে ওনার যা ফিজিক্যালি হাত দিয়ে চেক করার আছে
বা বডি স্ট্রাকচার চেক করার আছে, এগুলো ছোট ছোট চেঞ্জেস আছে বুলডগের। এমনি আর কোনো প্রবলেম তো সেরকম আমি কিছু দেখি না, বাট আমার খুব ভালো লাগে, আমার অনেক শখের জিনিস। হেলথ কমপ্লিকেশন যেটা আপনি বলেন লিভার এবং হার্ট, এই অ্যাপার্ট ফ্রম লিভার এবং হার্ট, লিভার না লাংস এবং হার্টে যেটা বলেন, এছাড়া একটা ওদের আমি জিজ্ঞাসা করছি চোখের সমস্যা কি হয়? আমি যতটুকু শুনেছি যে ওদের আইল্যাশেস না কোনো নাম আছে এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, যে আইল্যাশটাও ব্যাক পোর্শনে ঢুকে গেলে সেক্ষেত্রে কর্নিয়াতে কোনো একটা ইনফেকশনের চান্স না, এদেরকে চেরি আইস হয়। চেরি আইস খুব হয়। চেরি আইসটা বুলডগের একটা ওয়ান অফ দ্য কমন ডিজিজ। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমি আজ পর্যন্ত কোনো চেরি আইসের অপারেশন করিনি, আমার করতে হয়নি। তার মানে এই না যে আমার ঘরে কুকুরের হয়নি, হয়েছে। বাট যদি কেউ সতর্কভাবে বুলডগ পোষে, একদম দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি, যদি কেউ বুলডগটা সতর্কভাবে পোষে, চেরি আইস বেরোনোর 12 ঘন্টার মধ্যে যদি সে চেরি আইস পোর্শন মাসাজ স্টার্ট করে অ্যাটলিস্ট ফর 10 to 20 days, তা চেরি আইস আর বেরোবে না। আর যদি আপনি ওই 12 ঘন্টা 24 ঘন্টার টাইমটাকে যদি আপনি মিস করে গেছেন, তাহলে আপনি যতই এক্সারসাইজ করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এক্সারসাইজটা একদম সিম্পল, চেরি আইসটাকে তলার আইলেটটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে হাতটাকে ভেতরে কোণের দিকে প্রেস করতে হবে। সারাদিনে অন্তত 7-8 বার খালি ওই কোণের দিকে 2 মিনিট 2.5 মিনিট একটুখানি খালি প্রেস করতে থাকুন, দেখবেন চেরি আইসটা আর বেরোচ্ছে না। আর না হলে যদি ওটা করতে না পারেন, পরবর্তীকালে নর্মাল অপারেশন হয়, লেজার অপারেশন হয়, এটা হয়। এটা একটা বুলডগের থাকে। চেরি আইসটা অনেক ডগেরই থাকে, তবে বুলডগের চান্সেসটা বেশি থাকে। আমরা সবসময়তেই বলি সমস্ত ডিজিজ সমস্ত ডগের হয়, ব্রিড স্পেসিফিক চান্সেস কিছু কিছু ডগের কিছু কিছু জিনিসের বেশি। তবে আরেকটা কথা ইন্টারাপ্ট করি, সরি, চেরি আইস কিন্তু শুধু ব্রিড স্পেসিফিক সেটা আমি বলবো না। চেরি আইস অনেক সময় যারা ঘরে বেশি সেন্ট ইউজ করে, আচ্ছা, ইভেন অনেকে আমি দেখি ঘরে কুকুরের গায়ে বডি স্প্রে দিয়ে দেয়। কুকুরদের আলাদা স্প্রে পাওয়া যায়, ট্রাই টু ইউজ দ্যাট। আপনি হিউম্যান স্প্রে ইউজ করতে পারেন না, বা আপনি ঘরে অনেক বেশি রুম ফ্রেশনার ইউজ করছেন, সেক্ষেত্রেও চেরি আইসের চান্সেস। চেরি আইসে সেন্টের সাথে একটা কানেকশন আছে। সো আই হোপ আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। আমি বেসিক্যালি প্রসগুলো নিয়ে খুব একটা আলোচনা করতে চাই না, কারণ ইটস আ ফ্যামিলি ডগ এবং বাকি সমস্ত জিনিস ভালো, বাট খারাপগুলো যদি আপনারা জানেন এবং সেগুলো কিভাবে অ্যারেস্ট করবেন সেই গাইডেন্সটা পান, আমার মনে হয় আপনাদের পেরেন্টহুডটা অনেক বেশি স্মুথ এবং বেটার হবে, এবং আমার উদ্দেশ্য সেটাই। তাতে এর সাথে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম, যে প্রাইস রেঞ্জ কি হতে পারে, যে এটা থেকে এর মধ্যে হলে আপনি মোটামুটি এটা নিয়ে মাথায় চলুন যে এই প্রাইস রেঞ্জ হওয়া উচিত। যদি একটা পিওর ব্লাড লাইনের বুলডগ যদি নিতে হয়, যাতে আমেরিকান বুলির কোনো ব্লাড লাইন নেই, কারণ ওটা আজকাল খুব বেশি হচ্ছে, আমেরিকান বুলির সাথে ক্রস করে দিচ্ছে। তো যদি একদম পিওর নিতে হয় তাহলে মোটামুটি 70-80-র ওপরেই আপনি আশা করুন, যেটা আগে 1-এর ওপরে ছিল। দেখুন, বুলডগ ফার্স্ট অফ অল একটা এক্সপেন্সিভ ডগ, কারণ বুলডগ যারা ব্রিডিং করে তাদের প্রচুর হেডেক নিতে হয়। বুলডগ বাঁচানোটা একটা টাফ জব। বুলডগের বাচ্চা যেহেতু নাকটা অনেক পাঞ্চ থাকে, তাদের দুধ খাওয়াতে প্রবলেম, কারণ দুধ খেতে গেলে নাকটা গিয়ে আটকে যায়, ব্রিদিং এ ইস্যু হয়। অনেক সময় ওরা বুঝতে পারে না, বেশি দুধ টেনে দেয়, ফলে নাক মুখ থেকে দুধ বেরিয়ে যায়। এগুলো প্রচুর প্রবলেম বুলডগের। ফলে বুলডগের একটা প্রাইস হাই থাকে। আর যেহেতু একটা হাই মেনটেনেন্স ডগ, এটা হাই মেনটেনেন্স আমরা এই জন্যই বলি। ফুডটা হয়তো কম খায়, কিন্তু আপনি যদি ঠিক করে রাখতে না পারেন তার মেডিকেশন খরচাটা বেশি। বুলডগ একটা ফিমেল বুলডগ থেকে ম্যাক্সিমাম যদি কেউ লড়ে মরে বাচ্চা বার করে 4 বার বাচ্চা হতে পারে, কারণ নর্মালি বুলডগের ম্যাক্সিমাম টাইম সিজার হয়। বুলডগের খুব কম বুলডগ আছে যাদের হয়তো নর্মাল হয়েছে। বুলডগের সিজারটা একটা ভেরি কমন জিনিস বাচ্চা ডেলিভারির সময়। তো এবার একটা ফিমেলের 4 বারের বেশি পেট কাটবে কোথা থেকে? ওইটুকু পেটে জায়গা কোথায় কাটবে? তো ফলে খুব এক্সট্রিম যদি যায় কেউ 4 বার বাচ্চা নিতে পারবে, আদারওয়াইজ 2 থেকে 3 বার। এটাই গুড ফর দ্য ফিমেল যেটা আপনার ঘরে আছে। ও হেলদি থাকবে, ওর বুড়ো বয়সে কোনো অসুবিধা হবে না। তো ফলে যারা বুলডগ নিতে চাইছেন তারা এই জিনিসটা একবার ভাববেন যে ব্রিডারটা একটা কুকুরকে এতদিন রেখেছে, সে কিন্তু বেশি টাইম পাচ্ছে না বা বেশি দিন ব্রিডিং করছে না। সে ওই 2-3 বারই যা বাচ্চা তুলছে তার থেকেই তার যে হার্ড আর্ন মানি সেটা সে কালেক্ট করবে। ওই জন্যই বুলডগের দামটা এত বেশি হয়। এইটা কিন্তু বুলডগের দামটাকে জাস্টিফাই করে। আপনি তাহলে ভাববেন যে আমি কেন 80,000 বা 1 লাখ দিয়ে একটা বুলডগ নেবো। ফার্স্ট হচ্ছে ব্রিডারের জানার উচিত যে আপনার কাছে সেই ক্যাপাবিলিটিটা আছে যেটা আপনি ফিউচারে ওকে মেনটেন করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে ব্রিডার জানে যে আমি যে ব্রিডটা নিয়ে কাজ করছি এই ব্রিডটায় আমি একটা ফিমেল থেকে বেশিবার বাচ্চা পাবো না।
ফলে আর ইভেন বুলডগের এমনও না যে ফ্রেঞ্চ ম্যাস্টিফের মতো 8টা 10টা বাচ্চা হতে পারে, বুলডগের ম্যাক্সিমাম হলে 6টা 8টা ম্যাক্সিমাম, নর্মালি 2টো 3টে 4টে 5টা এর মধ্যে আটকে যায় অ্যাভারেজ। তো এবার আপনারাই বুঝতে পারছেন যে এবার সেই বুলডগটার যদি 2বার বাচ্চা হয় 3বার বাচ্চা হয় তো কটা বাচ্চা একটা ব্রিডার পাবে সারা লাইফ স্প্যানে কুকুরটা। তো সেই জন্যই বুলডগের দামটা বেশি, আর ওই জন্যই এইটাই বুলডগের দামকে জাস্টিফাই করে। কিন্তু বুলডগ ইজ বুলডগ, বুলডগ একটা রিনাউন্ড ব্রিড, বুলডগের একটা আলাদা লেগেসি আছে, বুলডগটা সেইভাবে একটা শো হয়। তো বুলডগ যদি সেইভাবে কেউ পুষতে চায়, তার যদি সেরম ক্ষমতা না থাকে যে সে বুলডগের একটা মেডিকেশনের খরচা নিতে পারবে, তাহলে বুলডগ নেওয়া উচিত না, স্ট্রেট ফরওয়ার্ড এটা বলা উচিত। কারণ আমি এখন অনেক দেখি অন্যান্য কুকুরও মানুষ নিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছে, দ্যাট ইজ রিয়েলি ব্যাড। মানে নিচ্ছে, নিজেদের শখ পূরণ হচ্ছে, কুকুরটা অসুস্থ হচ্ছে ছেড়ে দিচ্ছে, দে ডোন্ট লাভ দ্য ডগ। এখানেই চলে আসে দ্য কমার্শিয়াল ব্রিডিং। আই অলওয়েজ প্রোটেস্ট এগেইনস্ট দ্যাট, বিকজ আমি বারবারই বলছি যে আমরা মানুষ যদি না ঠিক হই, এই ধরনের কমার্শিয়াল ব্রিডিং বাড়বে, এবং কমার্শিয়াল ব্রিডিং বাড়লে কি হবে, দিনের পর দিন অ্যাডপশন ইস্যু আসছে বা সমস্ত কিছু, আমরা যদি এই কারেকশনটা করতে পারি যে হ্যাঁ আমাদের সামর্থ্য বুঝে আমরা এগোবো এবং নেবো যখন একজন প্রপার ব্রিডারের থেকে নেবো, যে শুধু এইটুকুনি কারেকশন, এই কারেকশনের সমস্ত কিছু চিত্রটা পাল্টে যেতে পারে। না, এতে আর একটা জিনিসও আছে, কিছু পেট প্যারেন্ট আছে কুকুর তো শখে নিয়ে নিল, তারপরে যখন ফুডিং এর ব্যাপারটা আসে না, তখন এত কনজুসি করে, মানে আপনাকে এটা ভাবতে হবে, অনেকে ড্রাই ফ্রুট সবাই দেয় না, ঠিক আছে, তো ঘরের প্রসেস ফুড আই এম নট এগেইনস্ট দ্যাট, আমি অনেক সময় আমিও দিই, তো প্রসেস ফুড আপনি দিতেই পারেন, বাট চিকেন রাইস মানে চিকেন বেশি রাইস কম, বাট আমাদের হয় রাইস বেশি, চিকেনটা হয়তো পায়েসের উপরে 2টো কিসমিসের মতো। এইটা করলে কিন্তু আপনার আলটিমেটলি লং রানে আপনি ওই টাকাটা খরচা করবেন, আপনি ডাক্তারকে পয়সাটা দেবেন, ঠিক সেই টাকাটা কেন আমার ঘরের কুকুরটাকে খাইয়ে তাকে কেন একটা হেলদি লাইফ দেবো না, আমি কেন ডাক্তারকে সেই টাকা। আমি তো বারবার বলি, আজকের দিনে আপনি ভাবছেন যে আমি ড্রাই ফুড খাওয়াবো না, আমি হোম ফুড খাওয়াবো, তো আপনি কোথায় খরচ করবেন আর কোথায় করবেন না, আপনি নিজেরটা বুঝুন। আমাদের সব কিছুটা সবার ক্ষমতায় হয় না, আমরা 2 বছর বাদে নেব, বাট তার আগে নিজেদেরকে পোটেনশিয়াল করি, নিজেদেরকে সেই জায়গায় যেতে পারি। ইট ইজ এ কমিটমেন্ট ফর 10 years, নট আ ম্যাটার অফ জোক, রাইট? ভুলেও আপনারা কখনো এই সব ভিডিও দেখে বা এই হাট বাজারের ভিডিও দেখে 4000 টাকা 6000 টাকা নিয়ে এই ট্র্যাপে পা দেবেন না। যে আপনাদের যারা আপনি এই ভিডিওটা দেখছেন, দয়া করে নেবেন না। আপনি আগে নিজের পকেটটা দেখুন, নিজেকে তৈরি করুন, নিজেকে 2 বছর সময় দিন, দিয়ে নিন, বাট বাচ্চাটাকে যাকে আনবেন তা আমি শেষ দিনটা অবধি কিন্তু আপনাকে পুরোপুরি আপনার 2 পেয়ে বাচ্চার মতনই কিন্তু তার পাশে থাকতে হবে। এই কমিটমেন্ট নিয়ে যদি নিতে পারেন তাহলে এগুন, না হলে কিছুদিন দাঁড়িয়ে। আর ওই মেইনটেনেন্স খরচাটা যদি আপনি ভাববেন যে আপনার লসে যাচ্ছে, তাহলে করতে যাবেন না প্লিজ, একদম। কিন্তু আপনি যদি ভাববেন যে আপনার ওইটা রিটার্ন পাবেন, কারণ ও আপনাকে রিটার্ন দেবে, এত ভালোবাসা দেবে, এত আপনার সাথে খেলবে ধুলবে ঘোরাফেরা করবে, যে আপনার মনে হবে যেন আপনি যত দিয়েছেন তার ডবল পেয়ে গেছেন। তো এই জিনিসটা যদি মাথায় থাকে তবেই আমার মনে হয় এগোনো উচিত যে কোনো ডগ নেওয়ার ক্ষেত্রে, না হলে শুধু যে কোনো ব্রিড হতে পারে, সেটা যে কোনো ব্রিড হতে পারে, না হলে শুধু বেকার। রাইট, এরপরেও প্রত্যেক ব্রিডারই একজন ভালো ক্লায়েন্ট চায়, অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়, তো সেটা আপনারা যখন শুধু দাদার কাছে যান, আপনি যে কোনো ব্রিডার কাছে যাবেন, যারা অথেন্টিক ব্রিডার হয় তারা আগে একজন ভালো ফ্যামিলি খোঁজে। তো সেখানে না অনেক কিছু অনেক সময় ভালো ফ্যামিলি দেখলে এদিক ওদিক হয়, বাট আপনি এই কেন দাদাকে এই দামটা আমি জিজ্ঞাসা করলাম, আপনার মাথায় থাকুক যে 70-80 টাকা আমার লাগবে একটা বুলডগের বাচ্চা, আমি 10,000 টাকা পকেট নিয়ে বুলডগ কিনতে বেরোবো না। তার থেকে ভালো যে আপনি আর একটু, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমি সেটা, হ্যাঁ, যারা আপনাকে বলছে উইথ পেপারও হবে উইদাউট পেপারও হবে, রাইট, প্লিজ নেবেন। হয় পাপিটার পেপার নেই, আর নাহলে পেপার আছে, এই দুটোর মাঝখানে কিছু হতে পারে না যে আপনি চাইলে আমি উইথ পেপারও দেবো, আপনি চাইলে আমি উইদাউট পেপারও দেবো। আমাকে অনেকে ফোন করে, দাদা আমার এই পাপিটা চাই, আপনি আমায় উইদাউট পেপার দিন। আমার সিম্পল ইনস্ট্রাকশন, দাদা আপনি পেপারের টাকা আমায় দিচ্ছেন না, পেপারটা আমি ভাবুন আপনাকে ফ্রিতে দিচ্ছি, আপনি আমায় পাপির টাকাটা দিচ্ছেন, আমি পেপার দেবই। কারণ কেউ যখন একটা লিটার রেজিস্ট্রেশন করে, সে সব কটা বাচ্চার লিটার রেজিস্ট্রেশন করে, ফলে আপনার একটা পার্টিকুলার বাচ্চার পেপার হবে না, এটা একদমই মানে জানবেন সেখানে একটা কিছু ধান্দাবাজি আছে। পেপার মানে তো হলো বার্থ সার্টিফিকেট, রাইট, এর বাইরে কিছু না, ইটস আ রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট, যেমন হিউম্যানের হয়। আবার আপনার বাড়িতে যদি আপনার জমজ বাচ্চা হলো, আপনি একজনের বার্থ সার্টিফিকেট করাবেন, একজনের করাবেন না, সেটাই তো লজিক। এবার যদি কেউ আপনাকে বলছে যে আমি দিতেও পারি, আপনি না চাইলে আমি দেবো না, তার মানেই জানবেন ওখানে কিছু ডাইসি সিচুয়েশন। একটা জিনিস বারবারই বলি, আমি এত কথা বলি, এত আলোচনা করি, এত লেন্দি ভিডিও হয়,
কারণ আমার কাছে আমি এটা কোথাও পড়া শুনেছিলাম যে যত কম বোঝে তত কম জিজ্ঞাসা করে। আপনি যত বেশি বুঝবেন ততই বেশি জিজ্ঞাসা করবেন, আর তত আপনি ঠকবেন কম। রাইট। তো আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। না জানাটা একদম কোনো দোষের নয়, কেউ জানে না পৃথিবীতে সব, বাট আমরা রেগুলার চেষ্টা করি নতুন কিছু জানার, একে অন্যের থেকে জানার চেষ্টা করি। তো আই হোপ এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে। ভিডিওটা লেন্দি করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তবে আপনাদের থেকে রিপ্লাই পেলে বেশি ভালো লাগবে যে কেমন লাগছে ভিডিওগুলো, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। টিল দেন ভিডিও দেখতে থাকুন। ডগ এক্সক্লুসিভ আর আটকমোনা কেমন লাগছে, আর আটকমোনা ক্যাম্পেনের পার্ট 2 এর ভিডিওগুলো কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।